শুনতে পাচ্ছ তো? এখানে যেটা করাচ্ছি গ্রুপিং অফ ইন্ডাকট্যান্সেস বা কম্বিনেশন অফ ইন্ডাকট্যান্সেস। ধরো এইটা দুই ধরনের হয়, এটা কনসেপ্টটা বুঝতে হবে আগে। ইন্ডাকট্যান্সের থিওরি কি অনেকবারই বুঝেছো, তাও আরেকবার বলে দিচ্ছি। ধরো একটা ইন্ডাকট্যান্স আছে, ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর এরকম আছে। এই ইন্ডাক্টর মধ্যে দিয়ে ধরো এই ইন্ডাক্টরটার সাথে আরেকটা ইন্ডাক্টর লাগিয়েছো, ঠিক আছে? এইভাবে লাগানো যায়। এই ইন্ডাক্টরটা ধরো ইন্ডাকট্যান্স L1, এই ইন্ডাক্টরটার ইন্ডাকট্যান্স L2। এটা তাহলে কি হলো? সিরিজ হলো। আমরা কি আলোচনা করছি? সিরিজ কম্বিনেশন অফ ইন্ডাকট্যান্সেস, কম্বিনেশনের আন্ডারে সিরিজ, সিরিজ অফ টু ইন্ডাক্টর, যে L1 আর L2 হচ্ছে ওদের ইন্ডাকট্যান্স। এইটা এক ধরনের সিরিজ হতে পারে। এবার দেখবে সিরিজে দুই ইন্ডাক্টরের ক্ষেত্রে দু ধরনের হয়, সিরিজের আন্ডারে দুটো ক্যাটাগরি পড়বে। এই ধরনের কানেকশনে কি দেখতে পাচ্ছ? সিরিজ মানে কি, ফান্ডামেন্টাল লটা কি, দুটো যেই দুটো এলিমেন্ট লাগানো হয়েছে তাদের মধ্যে সেম কারেন্ট যাবে, তাই তো? তো এখান দিয়ে যদি কারেন্ট আই যায়, একই লজিক। এর মধ্যে দিয়ে যদি কারেন্ট আই যায়, এর মধ্যেও কারেন্ট আই যাবে, বিকজ দে আর কানেক্টেড ইন সিরিজ, তাই তো? এস আর নো? এইটা একভাবে লাগানো যায়। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই L1 ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট যাচ্ছে, L2-র মধ্য দিয়েও কিন্তু সেম একই দিকে কারেন্ট যাচ্ছে। ইয়েস আর নো? বুঝতে পারছো? ক্লিয়ার? তনিমা, হ্যালো? আর একটা কম্বিনেশন হয় সিরিজে ইন্ডাক্টরের ক্ষেত্রে, কিরকম বলো তো? আমি বলে দেখিয়ে দিচ্ছি। ও মন দিয়ে দেখবে। এটাও কিন্তু সিরিজে আছে। এটা ধরো ভোল্টেজ ভি, এটা ভোল্টেজ ভি, এরও ইন্ডাক্টর L1, এরও ইন্ডাক্টর L2। এখানে কি হচ্ছে, কারেন্টের ডিরেকশন কি দেখো, এরকম। এবার এইখান দিয়ে তারটাকে এইভাবে বাঁকিয়ে নেওয়া হয়েছে, এরকম যাচ্ছে। এই ক্ষেত্রে এখানেও যদি কারেন্ট আই যায়, এই ক্ষেত্রেও কিন্তু কারেন্ট আই যাচ্ছে, দেখতে পাচ্ছ? সিরিজে আছে একদম, তার দিয়ে সিরিজে কানেক্টেড, মাঝখানে কোনো কিছু নেই। এখানেও কারেন্ট আই যাচ্ছে, বাট এই ক্ষেত্রে কারেন্টটা যেই দিকে যাচ্ছে L1 এর মধ্য দিয়ে, L2-তে তার অপোজিট দিকে যাচ্ছে। ইয়েস আর নো? ক্লিয়ার? তুমি ধরো এবার প্রথমটার সাথে এটা কম্পেয়ার করো, কি প্রথমটার সাথে এটা কম্পেয়ার করলে দেখতে পাবে এই ক্ষেত্রেও কারেন্টের ভ্যালু আই, এই ক্ষেত্রেও কারেন্টের ভ্যালু আই, তাই তো? দুটোই সিরিজে আছে, ইয়েস, দুটোই সিরিজ। এবার তুমি যে কোনো একদিকে চোখ রাখো, তাহলেই বুঝতে পারবে। পুরো জিনিসটার বাদিকে চোখ রাখো, এদিকে চোখ রাখলে দেখতে পাবে, দেখো এই কয়েলের মধ্যে দিয়েও ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, এই কয়েলের মধ্যে দিয়েও ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তার মানে L1 L2 দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে এবং সেম ডিরেকশনে যাচ্ছে। সো ইন দিস কেস কারেন্ট ইন দ্য বোথ ইন্ডাক্টর ইজ ইন সেম ডিরেকশন। Current are flowing in the through the both inductor are in same direction. But in this case, এইখানে চোখটা রাখো, সেম বাদিকে চোখ রাখো, এটাও সিরিজে আছে। বাট কি, এখানে যদি চোখ রাখো দেখবে L1 এর মধ্যে দিয়ে ক্লকওয়াইজ যাচ্ছে কারেন্টটা, আর এদিক দিয়ে কি আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ আসছে। ইয়েস অর নো? বুঝতে পারছো? সো দিস ইজ, এই ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্ট
are flowing in opposite direction between the two inductors. বুঝতে পারছো ফিজিক্সটা? ইয়েস আর না, এটা কিন্তু বইয়ে হয়তো ভালোভাবে নেই, সার্কিটটা হয়তো ভালোভাবে নেই, বুঝতে পেরেছো তনিমা and others? ওকে, এবার দুই ক্ষেত্রে দু রকম হবে, আমি এক একটা আগে পিকচার এক একটার জন্য ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর কি হয় সেই জিনিসটাকে আঁকবো। তাহলে এই ফার্স্টের সিরিজে যে দুটো পার্ট হতে পারে সেটা আমি বলে রাখলাম, এবার এটার জন্য আলোচনা করবো, তারপর এটার জন্য আলোচনা করবো। এটা লেখা হয়ে গেছে, একটু বলবে? প্রথমত এবার দেখো ইন্ডাক্টরের যেটা ধর্ম, এই সার্কিটে ধরো এখানে একটা কি লাগালে কি ইন্ডাক্টরের কাজটা বোঝা যায়। যখন কিটা অফ আছে তখন কি কোনো কারেন্ট নেই, তাই তো? এবার যেই কিটাকে অন করে দিলে, মানে সুইচ, কি মানে জাস্ট সুইচ, যেই অন করে দিলে সঙ্গে সঙ্গে কি হবে, কারেন্ট এখান L1 এর মধ্যে দিয়ে যেতে শুরু করবে, L2 এর মধ্যে দিয়ে যেতে শুরু করবে, এবং প্রত্যেকটাতে একই দিকে কারেন্ট যাবে। তো আগে L1টা ভাবো, তাহলে L1 এর মধ্যে দিয়ে যদি কারেন্টটা যায়, যখন যাবে, তাহলে L1 এ অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক লস অফ ইন্ডাকশন বা ফ্যারাডেজ লস অফ ইন্ডাকশন, L1 এর মধ্যে দিয়ে অপোজিট দিকে কত ইএমএফ তৈরি হবে, সেটাকে যদি তুমি E1 বলো, কত হবে বলো অ্যাকর্ডিং টু লস অফ তোমার সেলফ ইন্ডাকটেন্স? ওর সেলফ ইন্ডাকটেন্স কত? L1। আর এই ক্ষেত্রে যদি কারেন্টের রেট অফ চেঞ্জ অফ ইনক্রিমেন্ট, প্রথমে যখন অফ ছিল কারেন্ট জিরো ছিল, এবার যেই অন করে দিলে কারেন্ট আস্তে আস্তে বাড়বে। কারেন্ট কি করে বাড়বে? প্রথমে যখন অফ ছিল কারেন্টের ভ্যালু কত ছিল? জিরো ছিল। এবার যেই অন করে দিলে কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়বে, 0 1 2 3 করে বাড়বে, তাই তো? ইয়েস আর নো? কারেন্টের ভ্যালু একটু আস্তে আস্তে বাড়বে। তো যেই বাড়বে তখনই কি হবে, কারেন্টটার ভ্যালুটা বাড়লে এখানে ফ্লাক্স তৈরি হবে। একই লজিক, যেই কারেন্টটা যখন জিরো ছিল তখন ফ্লাক্স কত ছিল L1 এর মধ্যে দিয়ে? φ1 জিরো ছিল। φ1 মানে কি? L1 এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স। কারণ কি, যেই কারেন্ট যাবে এই দিকে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে এর মধ্যে দিয়ে। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। তো কারেন্ট যখন জিরো ছিল, B1 কত ছিল? এটা কিন্তু B1 বলো এর জন্য, বা বি বলো, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড জিরো ছিল, তো φ1ও জিরো ছিল। যেই কারেন্ট আই হলো, বি এর একটা ভ্যালু পাবে, ফলে φ1 এরও মানে এর মধ্যে দিয়ে ফ্লাক্সের ভ্যালুটাও চেঞ্জ হবে। φ1 আর জিরো থাকবে না, φ1 এর একটা ভ্যালু থাকবে। তার মানে ফ্লাক্স চেঞ্জ হলে, এখান থেকে বুঝতে পারছো, ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট চেঞ্জ হলে, কারেন্টের ভ্যালু বাড়লে ফ্লাক্স চেঞ্জ হবে, ফলে একটা ইএমএফ তৈরি হবে। সেই ইএমএফটার ভ্যালু কত হবে সেটাই বার করছি। তো যদি ডিটি টাইমে, এবার কারেন্টটা কি রেটে বাড়ছে, ইফ ইন ডিটি টাইম কারেন্ট ইনক্রিজেস থ্রু L1 ইন্ডাকটেন্স ইজ ডিআই। ডিটি টাইমে যদি কারেন্টের অ্যামাউন্টটা বাড়ে ইন ডিটি টাইম বা ইন ডিটি সেকেন্ড, কারেন্ট increases by amount di, তাহলে 1 সেকেন্ডে কত কারেন্ট বাড়বে? ডিআই ডিটি। তাহলে এই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডাকশন, এই এইখানে কতটা অপোজিট দিকে কতটা ইএমএফ তৈরি হবে বলো? L1 ডিআই 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 ডিটি। মাইনাস আসবে একটা, মাইনাসটা কি বলছে, ভি এর অপোজিট দিকে এই ভোল্টেজটা তৈরি হবে। একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? তাহলে এইখানে ইএমএফ কত তৈরি হবে লস অফ ইন্ডাকশন অনুযায়ী? E1 ইজ ইকুয়াল টু দিস। একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার তনিমা? হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, সিমিলারলি স্টেপ বাই স্টেপ এটা লিখে নাও, তারপর আমি মুছে দেবো। তার মানে এটা কি হলো, E1 এ ভোল্টেজ তৈরি হয়ে গেল। এটা E1 এ কি ভোল্টেজ তৈরি হলো, E1 ইজ ইকুয়াল টু, কিন্তু এইটা আসবে আরেকটাও আসবে, সেটা আমি বলে দিচ্ছি। E1 ইজ ইকুয়াল টু, এটাকে আমি যদি বলি E1, শুধু E1 এটা হবে না, আরো একটা জিনিস আসবে, সেটা আমি একটু পরে বলছি। এটা এই ভোল্টেজটা কেন তৈরি হচ্ছে? ডিউ টু সেলফ ইন্ডাক্টেন্স অফ দিস কয়েল, ওর L1 এর ভ্যালুর জন্য।
এইবার এইখানে তো একটা মিউচুয়াল ইন্ডাকট্যান্সও আছে। মিউচুয়াল ইন্ডাকট্যান্স মানে এই যে কারেন্টটা এটা তো এল টুর মধ্য দিয়েও ফ্লো হচ্ছে, এবং এল টুর মধ্য দিয়ে কোন দিকে ফ্লো হচ্ছে, একই দিকে ফ্লো হচ্ছে, তাই তো? তাহলে এল টুর মধ্য দিয়ে যখন কারেন্টটা ফ্লো হবে, তো এল টুর মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো হওয়ার জন্য, পয়েন্ট তুমি নোটের আলাদা করে বলছি, খুব মন দিয়ে শুনবে, এইখানে যখন কারেন্টটা তৈরি হবে, এই কারেন্টের জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে বলো তো? এটা লেখা হয়ে গেছে তো, এটা মুছে দিচ্ছি। ধরো এখানে একটা কয়েল আছে, পিকচারটা কি, এটা হচ্ছে এল টু। এল টুতে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এই পয়েন্টে এখানে ধরো একটা সলিনয়েড আছে, যাই বলো, এইখানে কয়েলে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এইখানে কারেন্ট ফ্লো এর জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হবে বলো তো? কোন দিকে হবে? এরকম হবে, মনে আছে? ম্যাগনেটিক কয়েলের জন্য যদি একটা সিম্পল কয়েল দিয়েই ভাবো না, সিম্পল কয়েলে যদি এদিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়? এদিকে। এই লেফট হ্যান্ড সাইডে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি এদিকে, তাই না? তাহলে এই কয়েলের জন্য এইখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য এই এই যে বিটা হলো, এই বিটা কেন হলো না, ওর জন্যই। আমি এটাকে ধরো বি ওয়ান বলছি বোঝানোর জন্য। এই যে বি ওয়ানটা হয়েছিল এল ওয়ান এর জন্য, সেটা হচ্ছে ওর জন্য, সেলফ ইন্ডাকট্যান্সের জন্য। এইবার এইখান দিয়েও তো কয়েল এল টু দিয়ে কারেন্ট যাচ্ছে, তার ফলে এই কারেন্ট এইখানে ফ্লো এর জন্য এইখানে একটা অ্যাডিশনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটা ধরো বি টু। তাহলে তার জন্য একটা অ্যাডিশনাল ফ্লাক্স পাবে, ইয়েস অর নো? তাহলে সেটা কার জন্য হচ্ছে? ডিউ টু মিউচুয়াল ইন্ডাকট্যান্স। বুঝতে পারছো? তাহলে এই কয়েলে যে কারেন্টের জন্য, এই কয়েলে কারেন্টের জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড আগে কত ছিল, যখন এখানে কারেন্ট ছিল না, একই সাথে তো কারেন্ট বাড়বে সব জায়গায়, তাই না? এরকম তো না আগে এখানে তারপরে এখানে, সবই একই সাথে কারেন্টটা বাড়বে। তো এই এইবার এই কারেন্টটা কনসিডার করো, এইখানে যখন আই ইকুয়াল টু জিরো ছিল, এটা ধরো আই ইকুয়াল টু জিরো, ক্যামেরাটা নামাতে হবে, মানে যখন অফ ছিল, তখন এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত ছিল? এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এর কারেন্টের জন্য বি টু ইকুয়াল টু জিরো ছিল। তার ফলে কি হয়েছিল? এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এইখানে ফ্লাক্স ফাই টু কত ছিল? জিরো ছিল। মানে ফাই টু মানে কি বলছি, এটাকে ধরো আমি ফাই ওয়ান ওয়ান লিখছি। ফাই ওয়ান ওয়ান মানে ফ্লাক্স ডিউ টু দিস ম্যাগনেটিক ফিল্ড। আর এটাকে কি লিখবো? ফাই ওয়ান টু। মানে ফাই ওয়ান ওয়ান মানে কি, এই ওয়ান কয়েলের জন্য, মানে আগেরটা যেটা বলছিলাম, এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড, আর এটা কি ওয়ান কয়েলেই ডিউ টু সেকেন্ড কয়েল ম্যাগনেটিক ফ্লাক্স কত, বুঝতে পারছো? তাহলে ফাই ওয়ান টু জিরো হচ্ছে, মানে এই কয়েলে ফ্লাক্স ডিউ টু বি টু যখন অফ ছিল, যখন তাহলে অন হলো, আই ইকুয়াল টু আই থাকছে, তখন এখানে কত হচ্ছে বলো? বি টুর একটা ভ্যালু পাচ্ছ, তার ফলে ফাই টু পাচ্ছ। ফাই টু ওয়ানের একটা ভ্যালু পাচ্ছ, এটা ওয়ান ওয়ান। বুঝতে পারছো দাদিমা? তার মানে কি, এই সেকেন্ড কয়েলে কারেন্ট বাড়ার জন্য এখানে একটা তুমি ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফলে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে। সেকেন্ড কয়েলে কারেন্ট চেঞ্জের জন্য এখানে যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, তার ফলে একটা ইএমএফ তৈরি হবে। তো আদার কয়েলে কারেন্ট চেঞ্জের জন্য অন্য কয়েলে যেই ইএমএফটা তৈরি হয় অ্যাকর্ডিং টু লজ অফ ইন্ডাকশন, সেটাকে কি বলা হয়? সেটা কিসের জন্য আসে? দ্যাট ইজ ডিউ টু মিউচুয়াল ইন্ডাকট্যান্স অফ দ্য টু কয়েলস। মনে পড়ছে তনিমা? আজকে রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি ক্লাসের, ইয়েস অর নো? তাহলে সেকেন্ড কয়েলের কারেন্ট চেঞ্জের জন্য এই কয়েলে কতটা ভোল্টেজ তৈরি হবে, দ্যাট ইজ তার ভ্যালু কত, সেটা আমি, এটাকে তো আমি ইউ ওয়ান বলেছি, ধরো ইউ ওয়ান ওয়ান বললাম, এটা হচ্ছে ইউ ওয়ান ওয়ান। মানে এই সেলফ ইন্ডাকটেন্সের জন্য এখানে কত ভোল্টেজ তৈরি হয়েছে, আর এইটার জন্য ফার্স্ট কয়েলে এখানে, তবে এখানে কত ভোল্টেজ তৈরি হচ্ছে, ওর জন্য এখানে কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা বার করছি, সেটাকে ধরো ই ওয়ান টু বলছি। ই ওয়ান টু মানে এই কয়েলে ভোল্টেজ তৈরি হয়েছে ডিউ টু কারেন্ট চেঞ্জ ইন দিস কয়েল। সেটা কত হবে অ্যাকর্ডিং টু লজ অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স? মাইনাস এম ডিআই ডিটি। এসব এখানে কারেন্ট রেটের একই রেটে চেঞ্জ হচ্ছে, ডিটি টাইমে ডিআই কারেন্ট চেঞ্জ হচ্ছে, তার ফলে এখানে এই কয়েলে ওয়ান কয়েলে টোটাল ভোল্টেজ ডিউ টু দিস চেঞ্জ অফ কারেন্ট মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এর জন্য এখানে কত ভোল্টেজ তৈরি হবে, এটা আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে? তাহলে টোটাল
EMF induced in the first coil মানে এই L1 কয়েলে কত হবে E1 ইকুয়াল টু কি হবে E11 প্লাস E12, এটাও তো এই কয়েলে হচ্ছে ডিউ টু সেলফ ইন্ডাক্টেন্স, আর এটা এই কয়েলে হচ্ছে ডিউ টু মিউচুয়াল ইন্ডাক্টেন্স অফ দিস কয়েল। তাহলে টোটাল ভোল্টেজ কত হবে অফ দিস কয়েল মাইনাস L1 DI dt মাইনাস M DI dt। লেখা হয়েছে, একটু লিখে নেবে। লেখা হলে বলবে। বোঝা গেছে না বুঝতে পারোনি? একটু কোনো জায়গায় প্রবলেম থাকলে বলবে, কারণ এই এক্সপ্লেনেশন কোনো বইয়ে তো পাবে না ভালো মতো। আগের ভিডিওগুলো দেখবে, আজকে যেগুলো দিয়েছি মিউচুয়াল ইন্ডাক্টেন্সের ওপর। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে হ্যালো, লেখা হলে বলবে। লেখা হয়ে গেছে? কথা কেটে যাচ্ছে। ওকে, তাহলে আমি এবার এইগুলো এগুলো মুছে দিচ্ছি। তাহলে টোটাল ইএমএফ ইন্ডিউস ইন দ্য ফার্স্ট কয়েল, এটা আমি লিখে রাখছি, এটা থাক এখানে। এবার আমি সেকেন্ড কয়েলটা আলোচনা করব। সেকেন্ড কয়েলে ভোল্টেজ কত তৈরি হবে দেখো। সেকেন্ড কয়েলে সেম, যখন কারেন্ট I0 মানে অফ, যখন এটা অফ ছিল, সেকেন্ড কয়েলে ফ্লাক্স 2 φ2। সেকেন্ড কয়েলে প্রথমত যখন নাকি অফ থেকে অন হচ্ছে, অফ আছে, পুরো সার্কিটটাই অফ আছে, তাহলে ওর আগে এটার সেলফ ইন্ডাক্টেন্সের জন্য ভোল্টেজটা বার করো। তো এখানে কোনো কারেন্ট যাবে না, ফলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দিস কি হবে বলো, B2 ইকুয়াল টু 0। মানে ওর জন্য এখানে কারেন্ট 0, ফলে এখানে ওর জন্য ম্যাগনেটিক ফিল্ড 0। তাহলে φ2 ইকুয়াল টু 0। এবার যেই I ইকুয়াল টু I হলো, মানে একটা কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, তখন এইখানে φ21 আগে, এটা লেখার আগে লিখি B2। B2 মানে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, ফলে ওর জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার একটা ভ্যালু পাবে B2 ইকুয়াল টু সাম B2 লিখলাম ধরো। তাহলে এখানে এখানে 2 1 লিখছি আমি। 2 1 মানে কি, এইখানে ফ্লাক্স, সরি 2 2 হবে এটা। এটা আগে যেমন 2 2 2 1 লিখেছিলাম, এটা 2 2 বোঝানোর জন্য বলছি এটা। হ্যাঁ, তোমরা কিন্তু পরীক্ষা হলে হয়তো এত কিছু লিখতে হবে না, এইভাবে লিখে দিলেও হবে, মানে স্টেপ বাই স্টেপ বইয়ে যেরকম আছে এটা এবার তোমরা তোমাদের সুবিধা মতো লিখে নেবে। বুঝতে পারছো তো? তাহলে φ22 মানে কি, ফ্লাক্স ডিউ টু B2। সেকেন্ড φ2 মানে কি, প্রথম কথা φ22 মানে কি, ফ্লাক্স ইন দিস সেকেন্ড কয়েল ডিউ টু B2, মানে ওর জন্য ফ্লাক্স, ওর জন্য কারেন্টের জন্য ওখানে ফ্লাক্স কত 0 ছিল। এবার এখানে যখন কারেন্ট যাচ্ছে B2 এর একটা কারেন্ট গেলে, এখানে ওর জন্যই একটা এখানে ম্যাগনেটিক ফিল্ড পাবে, তাহলে φ22 এর একটা ভ্যালু পাবে। একটা যাই হোক, আমি φ22 দিয়েই বললাম, মানে ওর একটা ভ্যালু পাচ্ছ, তাই তো? কারণ B2 এর একটা ভ্যালু আছে, ওর একটা এরিয়া আছে, B2 এর একটা ভ্যালু আছে নন জিরো, তো ওর জন্য একটা ফ্লাক্স পাবে। তোমরা দেখতে পাচ্ছ I0 থেকে যখন I অন হলো, ওর মধ্যে একটা ফ্লাক্সের চেঞ্জ হলো। দেখো ফ্লাক্সের একটা চেঞ্জ হলো, 0 থেকে একটা ভ্যালু চেঞ্জ হলো, তার ফলে ওখানে একটা ইএমএফ জেনারেট করবে। যেহেতু ফ্লাক্স চেঞ্জ হলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী একটা ভোল্টেজ তৈরি হয়। তাহলে সেই ভোল্টেজটার ভ্যালু কত হবে? তাহলে সেই এখানে কি হচ্ছে, ওর নিজের কয়েলেই কারেন্টের চেঞ্জের জন্য যেই ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তার জন্য যেই ভোল্টেজ হবে, সেটা কি সেলফ ইন্ডাকটেন্সের জন্যই। তাহলে সেইখানে সেই সেলফ ইন্ডাকটেন্সটা কি হবে, L2 বলে দিয়েছে। তাহলে ওখানে সেলফ ইন্ডাকটেন্সের জন্যই একই, ধরো ডিটি টাইমে ইন ডিটি সেকেন্ড কারেন্টটা চেঞ্জ হচ্ছে ডিআই, কারেন্ট চেঞ্জেস ডিআই। তাহলে ইন 1 সেকেন্ড কারেন্ট চেঞ্জ কত হবে ডিআই ডিটি। তাহলে এখানে যেটা হচ্ছে তোমাদের, তাহলে এইখানে সেলফ ইন্ডাকটেন্সের জন্য ওর নিজের মধ্যেই কারেন্ট চেঞ্জ হওয়ার ফলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, ফলে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফলে তার জন্য যে সেলফ ইন্ডাকটেন্সের জন্য যে ভোল্টেজ তৈরি হবে, সেটাকে কি বলবে, 2 2, তাই তো? 2 2 ওর জন্যই, ওর জন্য এখানে কত ভোল্টেজ তৈরি হবে, মাইনাস L2 DI dt অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডাকশন।
সেলফ ইন্ডাকটেন্স। বুঝতে পারছো তনিমা? ইয়েস অর নো? হ্যালো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি বার করছি E21। E21টা মানে কি হবে দেখো, ওয়ান কয়েলের জন্য এইখানে যা ভোল্টেজ তৈরি হচ্ছে, যখন আই ইকুয়াল টু জিরো, এবার আমি নোটেশনগুলো চেঞ্জ করছি, তোমরা লিখবে আই ইকুয়াল টু জিরো, বি ওয়ান জিরো। বি ওয়ান মানে এইখানে এই কয়েলের জন্য এখানে কত ভোল্টেজ তৈরি হবে সেটাই বলছি, মানে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য। এইখানে বি ওয়ান জিরো মানে এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, আই যখন অফ। এবার যেই অন হলো, এর একটা মানে এর জন্য এখানে ফ্লাক্সও জিরো হবে, বুঝতেই পারছো। ফ্লাক্সের কোনো মানে ফ্লাক্সের ভ্যালু জিরো, যখন নাকি আই অফ, তাহলে এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, মানে ফ্লাক্সও জিরো। এবার যে নাকি আই অন হলো, বি ওয়ানের একটা ভ্যালু আছে। তো এই তাহলে বি ওয়ান মানে কি, এই এই কয়েলের জন্য, এই যে আবার আমি ছবিটা আঁকছি, ধরো এই কয়েল, এটা হচ্ছে এল ওয়ান, এর জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবে। কয়েলের জন্য কি জানো তো, বলেছিলাম এই ধরো কয়েল, ওর অ্যাক্সিসেতে যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পাও, আগেও বলেছি। তাহলে এইখানে যখন কারেন্ট যাবে, তার ডিউ টু দিস কারেন্ট এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে কি বলা হচ্ছে, বি ওয়ান, তাই তো? তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন পাচ্ছ, তাহলে তার জন্য একটা ফ্লাক্স পাবে। সেই ফ্লাক্সটার কি নাম দেবে, ফাই 2 1, মানে এই পয়েন্টে ফ্লাক্স ডিউ টু ওয়ান। তাহলে সেখানে একটা ভ্যালু পাচ্ছ, তাহলে দেখতে পাচ্ছ এখানে হবে এটা ফাই 2 1, ইয়াস। তাহলে ফাই 2 1-এর যখন এখানে কারেন্ট ছিল না তখন ফ্লাক্স জিরো, আর যে কারেন্ট পাচ্ছ এই দিনে একটা ম্যাগনেটিক ফিল্ড আসছে, ফলে ফ্লাক্স হচ্ছে। ফাই 2 1-এর চেঞ্জ হচ্ছে, ফলে এইখানে কারেন্ট চেঞ্জের জন্য এখানে একটা ফ্লাক্সের চেঞ্জ হবে, ফলে ভোল্টেজ পাবে। সেটা কিসের জন্য বুঝতেই পারছো, আগে বলেছি মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য। তো সেম জিনিস ইন ডিটি টাইমে ডিআই কারেন্ট চেঞ্জ হলে ডিআই ডিটি হবে। তাহলে এই ক্ষেত্রে ডিউ টু দিস মিউচুয়াল ফ্লাক্স, এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স, এর ইন্ডাকটেন্সের জন্য এইখানে কত ভোল্টেজ তৈরি হবে বলো, E21 কত হবে, -M/dI/dt। তাহলে টোটাল ইএমএফ ইন্ডিউসড ইন দ্য সেকেন্ড কয়েল কত হবে, টোটাল ইএমএফ ইন্ডিউসড ইন দ্য সেকেন্ড কয়েল কত হবে? এটাকে যদি E2 বলো, সেকেন্ড কয়েল কত হবে বলো, E22 প্লাস E21। তাহলে এটা দাঁড়াচ্ছে কত বলো, -L2/dI/dt প্লাস মাইনাস দিস, তার মানে কি -M/dI/dt। লেখা হয়েছে, বলবে। একটু রিপ্লাই দেবে, হ্যালো। এটা কিন্তু অত সোজা না, এটা খুব এরপরে এর একটা স্পেশাল জিনিস আমি বোঝাবো। এটা লেখা হলে আগে লিখে নাও। তাহলে এইবার দেখো, নেগেটিভ সাইন তো বলে দিই, তাহলে টোটাল ভোল্টেজ কতটা তৈরি হলো। এবার ধরো এটা লেখা হয়েছে, এবার জায়গাটাও খুব কম, এদিকে আমাকে দেখাতে হবে। পয়েন্ট টু বি নোটেড। তাহলে এইখানে কম্বিনেশন অফ ইন্ডাক্টর, মানে তোমাকে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স বার করতে হবে। তার মানে কি, দুটো ইন্ডাক্ট্যান্স এইভাবে ছিল, তাহলে দুটোকে একটা দিয়ে রিপ্লেস করতে হবে, সেটাই তো কম্বিনেশনের মানে। ধরো R1 R2, যেটা তোমরা করেছো আগে, রেজিস্ট্যান্স R1 R2 এরকম সিরিজে আছে, এদের ইকুইভ্যালেন্ট বার করার মানে কি, এই দুটো কম্বিনেশনকে একটা সিম্পল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দাও। সেই ক্ষেত্রেও যদি ভোল্টেজ সেম থাকে, কারেন্ট সেম থাকে, তাহলে এর ভ্যালুটাই হবে ইকুইভ্যালেন্টের ভ্যালু। সেক্ষেত্রে কত বেরিয়েছিল মনে আছে, আর ইকুয়াল টু বা আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 + R2। তো ইকুইভ্যালেন্টের কনসেপ্টটা শুধু মনে রাখো, মানে কি,
পুরো কম্বিনেশনটাকে একটা জিনিস দিয়ে রিপ্লেস করে দিলে ওর কাজটাও যদি এই দুজনে যা কাজ করছিল সেম কাজ হয় তাহলেই সেটাই হবে তার ইকুইভ্যালেন্ট। এই ক্ষেত্রে কাজ মানে কি, ওর থ্রু দিয়ে যা ভোল্টেজ ছিল, ওর একপাশে যা ভোল্টেজ ছিল, ওর থ্রু দিয়ে যা কারেন্ট যাচ্ছিল সেটা টোটালটাই এর সাথে সেম থাকতে হবে। এখানেও যা কারেন্ট যাচ্ছিল এবং এর দু প্রান্তে যত ভোল্টেজ ছিল সেই দুটো এই ক্ষেত্রেও কিন্তু সেম, এখানেও দু প্রান্তে সেম ভোল্টেজ থাকবে এবং এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। তাহলে দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারছো তো? তাহলে এখানে এই সেলফ ইন্ডাক্ট্যান্সের যখন ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স বার করতে যাবে তার মানে কি পুরো সিস্টেমটাকেই একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দেবে, যাতে করে যদি এই ক্ষেত্রে ওর ভ্যালুটা ধরো বললে আর এল ই কিউ, ওর মধ্যে দিয়ে সেম কারেন্ট যায় এবং ওর একপাশে এর দু প্রান্তে যা ভোল্টেজ ড্রপ হচ্ছিল এই ক্ষেত্রে সেম ভোল্টেজ ড্রপ হয়, তাহলে সেটাই হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স অফ দিস কম্বিনেশন। তো এইখানে এর দু প্রান্তে টোটাল ইএমএফ কত হচ্ছে বলো তো? ই ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা, মানে এর দু প্রান্তে ভোল্টেজ হচ্ছে এটা, আর এর দু প্রান্তে ভোল্টেজ হচ্ছে এটা। তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এল ওয়ান এল টু দু প্রান্তে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে বলো? ই ওয়ান প্লাস ই টু, টোটাল ভোল্টেজ ড্রপ। হ্যালো, টোটাল ভোল্টেজ ড্রপ আবার বলছি, টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এল ওয়ান এল টু কি হবে? এল ওয়ান এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত ই ওয়ান, এল টু এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ই টু। তাহলে এই দুটো যোগ করলেই পেয়ে যাবে, কারণ দেখো সিম্পল রেজিস্ট্যান্স যদি লেখো আর ওয়ান আর টু, এরা যদি সিরিজে থাকে তাহলে এখানে যদি ভোল্টেজ আর ওয়ান এর অ্যাক্রসে ভি আর ওয়ান হয়, ভি সাফিক্স আর ওয়ান, আর আর টুর অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ ভি সাফিক্স আর টু হয়, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ আর ওয়ান আর টু কি হয় জানো? সিরিজে ভোল্টেজগুলো সাম আপ হয়ে যায়। টোটাল ভোল্টেজ ড্রপ ভি সাফিক্স আর কত হবে? ভি আর ওয়ান প্লাস ভি আর টু। এখানেও সেম কনসেপ্ট, ভি সাফিক্স আর ওয়ান ভি সাফিক্স আর প্লাস ভি সাফিক্স আর টু। এক্ষেত্রে তাহলে সিরিজে আছে তো টোটাল ভোল্টেজ এদের সাম আপ করলেই বেরিয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে? এখানে এটাকে লিখে দাও, মাইনাস, এটাকে যদি সিম্পলিফাই করো ডিআই ডিটির সাথে কি থাকবে দেখো, মাইনাস এল ওয়ান ডিআই ডিটি মাইনাস এম ডিআই ডিটি মাইনাস, যোগ করছি ই টুতে বসিয়ে দাও, মাইনাস এল টু ডিআই ডিটি মাইনাস এম ডিআই ডিটি। এখানে যদি কমন নাও মাইনাস, তাহলে কি দাঁড়াবে? এল ওয়ান প্লাস এল টু প্লাস টু এম ডিআই ডিটি। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? হ্যালো, হ্যালো, তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। এবার দেখো সিঙ্গেল এটা রিপ্লেস করালো, তাহলে এখানে ভোল্টেজ, তাহলে এখানে এর সাথে এর কি রিলেশন হবে? সেম কনসেপ্ট, এখান দিয়ে কত যাবে? কারেন্ট আই যাবে, বললাম কি কারেন্ট এবং ভোল্টেজ সেম থাকতে হবে, সেটাই তো ইকুইভ্যালেন্টের জিনিস মানে বলা হয়। তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কত ইএমএফ তৈরি হতে হবে? তৈরি হতে হবে, তাহলেই না ইকুইভ্যালেন্ট বলতে পারো। এটাকে রিপ্লেস করে একটাকে দিয়ে রিপ্লেস করছো, সেক্ষেত্রে যদি সেম ভোল্টেজ তৈরি হয় এবং সেম কারেন্ট তৈরি হয় তাহলেই তুমি বুঝতে পারবে যে এটা এই দুটো ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স। তাহলে তার ক্ষেত্রে কি ফর্মুলা হবে? ই ইকুয়াল টু মাইনাস এল ইকুইভ্যালেন্ট ডিআই ডিটি। বুঝতে পারছো? এইটাকে এক নম্বর ইকুয়েশন নাম দাও আর এটাকে দু নম্বর ইকুয়েশন নাম দাও। তো ফ্রম কম্পেয়ারিং ওয়ান অ্যান্ড টু তুমি কি বুঝতে পারছো দেখো, এদিকে ই সমান ডিআই ডিটি, তার মানে এল ইকুইভ্যালেন্ট কি দাঁড়াচ্ছে? এল ওয়ান প্লাস এল টু প্লাস টু এম। বুঝতে পারছো? তাহলে এটা কি হলো?
সিরিজ কম্বিনেশন অফ ইন্ডাক্ট্যান্স যখন নাকি সিরিজের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে না দুটো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে তো সেই ক্ষেত্রে এল ইকুইভ্যালেন্সটা L1 প্লাস L2 প্লাস 2M হবে। বোঝা গেছে তনিমা? একটু রিপ্লাই দেবে। ওকে, যাক এবার কিছুটা ক্লিয়ার হয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছি, পুরোটাই ক্লিয়ার হয়েছে। ওকে, এবার এখানকার কতগুলো আমি ফিচার বলবো সেটা একটু শুনবে ইন্ডাকশনের ওপর। এর স্পেশালিটি কত, এটাকে লেখা হয়ে গেলে বলবে, আমি সব মুছে দেবো, শুধু এটা রাখবো। লেখা হয়েছে? লেখা হলে বলবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। যখন নাকি সিরিজে থাকছে সেক্ষেত্রে একটা মানে একটু একটু অ্যানালিসিস করবে, দেখবে এটা আমি আঁকছি, তা না হলে বুঝবে না। এটা L1, এটা L2, দুটো কেমন আছে না সিরিজে আছে এবং একই দিকে কারেন্ট যাচ্ছে। তো পয়েন্ট টু বি নোটেড, ডিউ টু সেলফ ইন্ডাক্ট্যান্স, আগে L1 এর জিনিসটা ভাবো। L1 এটা নিয়ে চিন্তা করো, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য যখন কারেন্ট ছিল না ওর মধ্যে ফ্লাক্সও ওর জন্য জিরো ছিল, যেই কারেন্ট যাচ্ছে ওর একটা ফ্লাক্স পাচ্ছ B × A, ওর জন্য মানে ওর যদি B1 বলো, ওর জন্যই ওখানে যদি ম্যাগনেটিক ফিল্ড B1 হয়, তাহলে এখানে φ11 হচ্ছে B1 × A। এইটা কোন দিকে হচ্ছে, এবার তুমি যেটা পাচ্ছিলে E11, এইটা কোন দিকে হচ্ছে E11 মানে বুঝতে পারছো তো, ওর জন্য ওখানে যত ভোল্টেজ ছিল -L/dI1 dt। এইটা কোন দিকে হচ্ছে বলো তো, কারেন্ট এই দিকে যাচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, কারেন্টটা এই দিকে যাচ্ছে। কারেন্টটা এদিকে চোখ রাখো, দেখবে কি হবে, কারেন্টটা L1 এর মধ্যে দিয়ে এইভাবে বাড়ছে। তার ফলে কারেন্টটা যেদিকে বাড়ছে ম্যাগনেটিক ফিল্ডও সেদিকে বাড়ছে, তার ফলে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে বাড়ছে। ওর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য, কারেন্ট যখন জিরোর থেকে আস্তে আস্তে বাড়বে, কারেন্ট যখন জিরোর থেকে, এই যে কারেন্ট যখন জিরো এটা তখন এত φ0, বা কারেন্ট যখন আই তখন এর ভ্যালু এত, মানে φ11 এর ভ্যালু এত। খুব মন দিয়ে শুনবে, এটা বোঝার চেষ্টা করবে। তো যখন কারেন্ট জিরো ছিল ওর মধ্যে ফ্লাক্সও জিরো, কারণ ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জিরো। বা কারেন্ট যেই বাড়ছে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে বাড়ছে, এই দিকে বাড়ছে। একটু রিপ্লাই দেবে, তাই তো? ইয়েস অর নো? তার ফলে কি হবে, ইএমএফটা সেই ফ্লাক্সটাকে অপোজিট করবে, তার ফলে এই দিকে বাড়ার ফলে ফ্লাক্সটা কোন দিকে তৈরি হবে, সেই ভোল্টেজের ভ্যালু হচ্ছে এটা। তার মানে তোমরা জানো, এবার কনসেপ্টটা বুঝতে হবে যে ফ্লাক্স যেদিকে তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ড যেদিকে বাড়ে তাকে অপোজ করে, লজ অফ ইন্ডাকশন বলছে। তার ভোল্টেজটাও এমন দিকে তৈরি হবে সেটাকে বাধা দেবে। তার মানে ভোল্টেজটা তার যেদিকে তৈরি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে বাড়ছে, তার ফলে ভোল্টেজটা একটা পার্টিকুলার দিকে তৈরি হবে, সেদিকে কারেন্ট যাবে, তাই তো? তা যেই দিকে তৈরি হবে, ধরে নাও একটা যে কোনো দিকে তৈরি হচ্ছে, খুব মন দিয়ে শুনে রাখো, কোন দিকে ধরার দরকার নেই। তো এর জন্য ম্যাগনেটিক ফিল্ড এদিকে বাড়ছে, ফলে এর জন্য ইএমএফ লজ অফ ইন্ডাকশন অনুযায়ী ফ্যারাডেস একটা নির্দিষ্ট দিকে তৈরি হবে, সেটা কি এই জিনিসটাকে অপোজ করবে। তো এই জিনিসটা কোন দিকে, এই দিকে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে আছে, ফ্লাক্সটা তার ফলে এদিকে আছে, তার ফলে কি হবে, এটাকে অপোজ করার জন্য এই E11টা যেই দিকে হবে, ধরো এটাকে আমি ধরলে এর একটা ভ্যালু হচ্ছে যেই দিকেই হোক এক্স, এর একটা ভ্যালু হচ্ছে সেটা অপোজ করবে। এইবার খুব মন দিয়ে দেখো, এবার এটা E11টা কিসের জন্য হচ্ছে, ডিউ টু সেলফ ইন্ডাক্টেন্স এই কয়েলে। এইবার এইখানটার কথাটা ভাবো, এইখানে যেদিকে ম্যাগনেট, এদিকে কারেন্টের জন্য এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছিল সেটাকে কি বলেছিলে, E12, সেটা কত বলেছিল, -M/dI/dt। পয়েন্ট টু বি নোটেড। এবার ক্যাটাগরিক্যালি বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না পরের গল্পটা, পরের ছবিটা। এই ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টটা আবার জিরো ছিল, কারেন্টটা যখন জিরো ছিল এইখানে কত ছিল, I = যখন জিরো ছিল, এখানে I = যখন জিরো ছিল, এই কয়েলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত ছিল, φ12 ডিউ টু 2 জিরো ছিল। যেই I = হয়ে গেল, φ12 একটা ভ্যালু পাবে। কারণ এইবার দেখো, এই যে জিরোর থেকে কারেন্টটা যখন বাড়ছে, এখানে ফ্লাক্সের ভ্যালু বাড়ছে, এই কয়েলে ফ্লাক্সের ভ্যালু, এর জন্য ফ্লাক্সের ভ্যালু কত বাড়ছে, φ12 থেকে জিরোর থেকে এত হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, যখন জিরো ছিল ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে, এই পয়েন্টগুলোতে জিরো ছিল। এবার যেই কারেন্ট বাড়ছে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এই দিকে কারেন্টের জন্য এইখানে কোন দিকে হবে, এই দিকে হবে।
ইয়েস অর নো? আগে বলেছি, তানিমা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। এই একটা কয়েল ছিল, তাহলে এই কয়েলের জন্য এইখানে এইদিকে রাইট হ্যান্ড সাইডে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এইদিকে। এইদিকে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এইদিকে হবে, তাই তো? তো হ্যাঁ সিমিলারলি হ্যাঁ একই স্যার। কনসেপ্ট, এইখানে যদি কারেন্টটা বাড়ে তাহলে এর জন্য ফ্লাক্স, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এইদিকে হবে, মানে এই পয়েন্টটা কোন দিকে হবে? এই ডিরেকশনে হবে। তার মানে দেখতে পাচ্ছ এর এই কারেন্টের জন্য এইখানে ফ্লাক্স চেঞ্জটা কোন দিকে হচ্ছে? এই যেদিকে হচ্ছে, এইখানে কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেদিকে হচ্ছে সবই সেম দিকে হচ্ছে। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সেলফ স্যার, সবই ইন্ডাক্ট সেম দিকে হ্যাঁ, হচ্ছে। সেলফ ইন্ডাকট্যান্সের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেদিকে হচ্ছিল, মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা একই দিকে বাড়ছে। তার ফলে কি, মানে ফ্লাক্সটা একই দিকে বাড়ছে, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড বাড়া মানে ফ্লাক্সও বাড়ছে। ফ্লাক্স ইজ ইকুয়াল ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। তার মানে এর জন্য ফ্লাক্স যেদিকে বাড়ছিল, এই যে এর জন্য ফ্লাক্স এই ক্ষেত্রে সেমই দিকে বাড়ছে। তার ফলে কি হচ্ছে এদের, তার মানে এর জন্য ইনডিউসড ইএমএফ যেদিকে হবে এর জন্য ইনডিউসড ইএমএফ সেম দিকে হবে। কারণ ফ্লাক্স চেঞ্জ ওর জন্য এখানে যেদিকে হচ্ছে এই ক্ষেত্রেও এইখানে ওর জন্য সেম দিকে হচ্ছে। তার ফলে ওর অপোজিট দিকে যে ভোল্টেজটা তৈরি হবে ওর জন্য, ওর কারেন্ট বাড়ার জন্য এখানে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে এটা যেহেতু এর সাথে সেমই দিকে, তার ফলে ওর অপোজিশনের যেই ভোল্টেজটা তৈরি হবে সেটাও এই ভোল্টেজের একই দিকে হবে। বুঝতে পারছো তো? E11 and E12 উইল বি সেম ইন দিস পিকচার, যখন সিরিজের কারেন্ট দুটো সেম দিকে থাকবে। বোঝা গেছে? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দ্যাটস ওয়াই কি করছো, এবার আমি বলে দিচ্ছি। দ্যাটস ওয়াই E1 ইকুয়াল টু লিখেছিলে E11 প্লাস E12, কারণ E11 এবং E12 দুটো একই ডিরেকশনে ছিল। কারণ ফ্লাক্স চেঞ্জ একই দিকে হচ্ছে, তার ফলে তাদের অপোজিশনও একই দিকে হবে। তার ফলে এই E11 এবং E12 একই দিকে ছিল। ক্লিয়ার? এবার হ্যাঁ পরেরটা, স্যার। পরেরটা বুঝতে পারবে একটু পরে। এর পরেরটা তো আর আমি এত এক্সপ্লেনেশনে যাবো না, এবার তো পরিষ্কার বলেই দেবো, দেখতে পাবে। লেখা হয়ে গেলে বলবে। সিরিজে আছে, এটা হচ্ছে কম্বিনেশন অফ ইন্ডাকট্যান্সের সিরিজটাই, বাট অপোজিট দিকে কারেন্ট আছে। কারেন্ট আর ফ্লোয়িং ইন থ্রু দিস টু কয়েল ইন অপোজিট ডিরেকশন। তনিমা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, ওকে, শুনতে পাচ্ছি। এবার তো পরিষ্কার ক্লিয়ার সাউন্ড আছে। এখান দিয়ে যখন দেখবে, দেখবে কারেন্টটা এখানে ক্লকওয়াইজ আছে। এবার এটাকে ঘুরিয়ে এইভাবে প্যাচটা দেওয়া হয়েছে। তার ফলে কি দেখবে, এটা সিরিজেই আছে। এখানে যদি কারেন্ট আই যায়, এখানেও কারেন্ট আই, দেখতেই পাচ্ছ সিরিজেই আছে। বাট এখানে কারেন্টটা অপোজিট দিকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ক্লকওয়াইজ, এদিক দিয়ে চোখ, আর এটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো কারেন্টটা অপোজিট দিকে যাচ্ছে। এর ফলে একটা ঘটনা ঘটবে। এর ধরো ইন্ডাকট্যান্সের ভ্যালু L1 আর এর ইন্ডাকট্যান্সের ভ্যালু L2। দুজনের মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা আগের মতোই, মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ভ্যালু ক্যাপিটাল এম। দুজনের মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ভ্যালু ক্যাপিটাল এম। পয়েন্ট টু বি নোটেড, এবার ধরো এখানেও একটা কি আছে, কিটা এখান থেকে অফ ছিল, তারপরে অন করা হলো। তো যেই অন করা হলো এখান দিয়ে কারেন্ট যাবে। তো L1 এর মধ্যে কত ভোল্টেজ তৈরি হবে দেখো। একই ম্যাগনেটিক ফিল্ডের বৃত্তান্তে আমি যাচ্ছি না, সেম কনসেপ্ট, সেম লজিক আগে। তো কারেন্ট ফার্স্টে আই ইকুয়াল টু জিরোর থেকে আই ইকুয়াল টু আই হবে। তার ফলে কি হবে, মানে এই কয়েলেরই কথা বলছি, এইখানে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু জিরো হবে প্রথমে যখন কারেন্ট জিরো। তারপরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যখন এখানে কারেন্ট যাবে, তার ফলে একটা ফ্লাক্স চেঞ্জ হবে। তো তার ফলে এখানে যে ভোল্টেজটা তৈরি হবে দ্যাট ইজ E11, মানে ওর জন্যই এখানে যা ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য যে ইএমএফ তৈরি হবে সেটার ভ্যালু কত হবে, -L1 didt। এবং এটা কেন কোন দিকে হচ্ছে দেখো, এর কারেন্টটা এই দিকে যাচ্ছে। তার ফলে ওর এই কারেন্টের জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এইদিকে। ইয়েস আর নো? তাই তো? ক্লিয়ার? তার ফলে হ্যাঁ স্যার। ফ্লাক্সটা, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা ফার্স্টে জিরো ছিল, তারপর কারেন্টের জন্য এইদিকে বাড়ছে, তাহলে ফ্লাক্সটাও এইদিকে বাড়ছে। তার ফলে এর অপোজিশনে ফ্লাক্স চেঞ্জ হলে এর অপোজিশনে একটা ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজটাই কি এটা,
এর অপোজিশন করতে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড বাড়লে যেদিকে ভোল্টেজ তৈরি হবে সেটা হবে এটা। এইবার দেখো, যখনই এখানে কারেন্ট যাবে সঙ্গে সঙ্গে এখানেও তো একই সময় কারেন্ট যাবে, তাই না? এখানে এই সেকেন্ড কয়েলেও কারেন্টটা বাড়বে। তো এর জন্য কি গল্পটা হবে দেখো, যখনই নাকি এরকম হয়, আমি এখানে রেখে দিচ্ছি, যেই নাকি তোমার এই দিকে কারেন্টটা যায়, একটা কয়েল দিয়ে দেখাচ্ছি, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়? এই দিকে হয়, তাই তো? আর এর এই সাইডে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে হয়। তার মানে যখন নাকি কারেন্টটা জিরো ছিল, তখন এই পয়েন্টে, এর যে কোনো পয়েন্টে, ডিউ টু এখানে তো কারেন্ট জিরো, ফলে ম্যাগনেটিক ফিল্ডও জিরো। এবার যেই কারেন্টটা বাড়ছে আস্তে আস্তে এই দিকে, তার ফলে এর যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দিস কারেন্ট কোন দিকে হবে? এই দিকে হবে। ইয়েস অর নো? এর জন্য এই কারেন্টের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড, তার ফলে ম্যাগনেটিক ফিল্ড এর জন্য এখানে এই দিকে বাড়বে, তার ফলে এর জন্য এখানে ফ্লাক্স কোন দিকে বাড়বে? এই দিকে বাড়বে। ইয়েস অর নো? ফাই যখন আই জিরো ছিল, এর ভ্যালু জিরো ছিল, আই যখন বাড়ছে ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে। তার ফলে এর অপোজিশনের জন্য যে ভোল্টেজটা তৈরি হবে, মানে এই কারেন্টের জন্য এখানে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তার ফলে ভোল্টেজ তৈরি হবে, সেটাকে কি বলেছিলাম? E12। সেটার ভ্যালু কত ছিল মনে আছে? মাইনাস এম ডিআই ডিটি। তাহলে E12টা কি হচ্ছে দেখো, এই দিকে ফ্লাক্স বা এই কয়েলে তো ভোল্টেজ তৈরি হচ্ছে, এখানে কারেন্টের জন্য এই কয়েলে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা কেন হচ্ছে? আগে তোমাকে রুটসে যেতে হবে। ফ্লাক্স চেঞ্জ এখানে হচ্ছে এই দিকে, তার ফলে এই দিকে ফ্লাক্স চেঞ্জ হলে ভোল্টেজ যেদিকে তৈরি হচ্ছিল, দ্যাট ইজ E11। এবার ফ্লাক্স চেঞ্জ এর জন্য এইখানে চেঞ্জ হচ্ছে, তার ফলে এর অপোজিশনের জন্য এখানে যে ভোল্টেজ তৈরি হবে সেটা কোন দিকে হবে? এর অপোজিট দিকে। দ্যাট মিনস E12 উইল বি ডাইরেক্টেড অপোজিট টু E11। ইয়েস অর নো? বুঝতে পারছো? স্যার বলছি E1 টা যদি E11 এর অপোজিট হয় তাহলে তো E12 এর ভ্যালুটা পজিটিভে আসা উচিত না? আগে আগে পজিটিভ নেগেটিভ ভুলে যাও, আগে এই জিনিসটা বুঝেছো কিনা বলো। E12 হ্যাঁ will be directed হ্যাঁ opposite to E11, কারণ তোমাকে লজ অফ ইন্ডাকশনের লেঞ্জের লতে ফিরে যেতে হবে। বুঝতে পারবে, বুঝতে তুমি ভালো বুঝেছিলে, সবাই বুঝেছিলে। মানে ফ্লাক্স চেঞ্জ যেদিকে হয় তার জন্যই তো বাংলা কথা সিম্পল ল্যাঙ্গুয়েজে, ফ্লাক্স চেঞ্জ হলেই তো ভোল্টেজ তৈরি হয়। তো এইখানে সেলফ ইন্ডাকটেন্সের জন্য ফ্লাক্স চেঞ্জ কোন দিকে হচ্ছিল? এই দিকে, তার জন্য ভোল্টেজটা যদি এটা হয়। আর মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য এই ক্ষেত্রে ফ্লাক্স চেঞ্জ কোন দিকে হচ্ছে? এই দিকে, তার অপোজিট দিকে হচ্ছে, তাহলে এর জন্য ভোল্টেজটা ঠিক তার অপোজিট দিকে হতে হবে। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে E12 উইল বি ডিরেক্টেড অপোজিট টু E11। তাহলে টোটাল ভোল্টেজ বা টোটাল ইএমএফ প্রডিউসড ইন L1 কত হবে সেটা আমি লিখছি। টোটাল ভোল্টেজ বা টোটাল ইএমএফ বলো, টোটাল ইএমএফ ইনডিউসড ইন L1 ইন্ডাক্টেন্স কত হবে বলো? বা ফার্স্ট কয়েল, আমি আরো ইন ফার্স্ট কয়েল, এটা একটু নিচে নামাচ্ছি আমি। E1 ইকুয়াল টু কি হবে? E11 মাইনাস E12। এবার বুঝতে পেরেছো? ইয়েস আর নো? তারিমা? স্যার এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটাই কিন্তু বইয়ের লেখা থাকে না, পয়েন্ট টু বি নোটেড, এইভাবে বইয়ের লেখা থাকে না। মাইনাস L1, E11 এর ভ্যালু বসিয়ে দাও। মাইনাস অফ মাইনাস, আমি করছি না, মাইনাস অফ মাইনাস ডিআই ডিটি। সো E1 উইল বি ইকুয়ালস টু, মাইনাস যদি নাও L1 ডিআই ডিটি, মাইনাসে মাইনাসে প্লাস এম ডিআই ডিটি। ক্লিয়ার এত অবধি? এইবার আমি বাই কম্পারিজন একই জিনিস আর বোঝাবো না, একই জিনিস একই সিমিলারিটিস হয়তো তোমরা বাড়িতেও প্র্যাকটিস করে নেবে, এখনো বুঝতে পারবে, এটা লেখা হলে বলবে, আমি সেকেন্ডটা বার করবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে একই কনটেক্সটে E22 কত হবে? এবার আমি এগুলো মুছে দিচ্ছি। E22
মানে এই কয়েলেই কারেন্ট চেঞ্জের জন্য এইখানেই কত ভোল্টেজ তৈরি হবে, মাইনাস এল টু ডিআই ডিটি। ক্লিয়ার? এইবার এই কয়েলে যখন কয়েল এবার মিউচুয়াল ইন্ডাকটেন্স এর জন্য এখানে ফ্লাক্স চেঞ্জ হবে, তার জন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, সেটা কি হবে ই টু ওয়ান টু ডিউ টু ওয়ান, সেটার ভ্যালু কত হবে মাইনাস এম ডিআই ডিটি। ক্লিয়ার? ইয়েস অর নো? বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ। তাহলে ই এবার কি হবে, ই টু ওয়ান বা ই টু টু will be directed opposite to u e টু ওয়ান, তাই না? ইয়েস আর নো? দেখো এবার এইটাই চলে আসে। এবার আমি এটা মুছে দিচ্ছি, এটা তাও আমি বুঝিয়ে দিচ্ছি, দেখবে দুটোর ক্ষেত্রে সেম হচ্ছে কিনা। এইটা কোন দিকে হবে দেখো, এইদিকে যখন আই জিরো ছিল ওরও ই টু টু, মানে ফার্স্টে তো কারেন্ট জিরো ছিল যখন, ওর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জিরো ছিল, ফ্লাক্সও জিরো ছিল। এবার কারেন্ট যখন বাড়ছে এই এই পয়েন্টে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, এই দিকে বাড়ছে, তাই তো? তার মানে এর অপোজিশন করতে এই কারেন্টের জন্য এখানে যে ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা কি ই টু টু। তার মানে এই ডিরেকশনে ফ্লাক্স চেঞ্জের জন্য কোন দিকে ভোল্টেজ তৈরি হবে, কোন ভোল্টেজটা তৈরি হবে এদিকে ফ্লাক্স চেঞ্জের জন্য, মানে এইদিকে ফ্লাক্স চেঞ্জের অপোজিশন করতে গিয়ে কোন ভোল্টেজ তৈরি হবে, এটা তৈরি হবে ই টু টু, তাই তো? এবার সিমিলারলি দেখো এইখানে কারেন্ট এইভাবে বাড়ছে, তো এইখানে কারেন্ট এইদিকে বাড়ার জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে তৈরি হবে, এইদিকে। তার মানে এইখানে কারেন্ট বাড়ার জন্য এইখানে ফ্লাক্স চেঞ্জ হবে এই দিকে। তার ফলে এর অপোজিশনের জন্য যেই ভোল্টেজটা তৈরি হবে অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডাকশন, সে তার ভ্যালু কোনটা, এইটা। এবং এইটা কোন দিকে হবে, ফ্লাক্স চেঞ্জের, এই ফ্লাক্স চেঞ্জের অপোজিশন আর এই ফ্লাক্স চেঞ্জের অপোজিশন দুটো অপোজিট দিকে হচ্ছে। তো এই ফ্লাক্স চেঞ্জের অপোজিশনের জন্য যেদিকে ভোল্টেজ তৈরি হবে, এই দিকে ফ্লাক্স চেঞ্জের জন্য অপোজিশন করতে ভোল্টেজটা ঠিক তার অপোজিট দিকে হবে। দ্যাটস ওয়াই ই টু টু উইল বি ডাইরেক্টেড অপোজিট টু ই টু ওয়ান। বোঝা গেছে? তাহলে এখানে সিম্পল কি হবে, সাফিক্স গুলো চেঞ্জ হয়ে যাবে, ই টু ওয়ান ই টু টু মাইনাস ই টু ওয়ান, তো এটা হবে এল টু, এগুলো সব একই থাকবে, মাইনাস এম ডিআইডিটি, এটা হয়ে যাবে এল টু 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 ওয়ান এল টু ডিআইডিটি প্লাস এম ডিআইডিটি, এটা হবে ই টু। ক্লিয়ার? এগুলো রিপ্লাই দেবে। লেখা হয়ে গেলে বলবে, তোমাদের তো পুরোটাই লিখতে হবে, তোমাদের তো আর এরকম নোটেশন চেঞ্জ করতে পারবে না। লেখা হয়ে গেলে বলবে। ওকে, তারপর আসছে। এবার তোমরা ই ওয়ান এর ভ্যালু এক জায়গায় লিখে রাখবে, ই টুর ই ওয়ান একটু আগে করলাম, আর ই টুর ভ্যালু এক জায়গায় লিখে রাখবে, ঠিক আছে? এইবারই তোমাদের একদম ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্সের কনসেপ্ট আছে। ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স কি বলছে, দুটো জিনিসকে যদি একটা ইন্ডাকট্যান্স দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে ওর ক্ষেত্রেও যদি সেম ভোল্টেজ তৈরি হয়, সেম কারেন্ট চেঞ্জ হয়, তাহলে সেটাকেই এল ইকুইভ্যালেন্ট বলবে। তো ই ওয়ান কত বেরিয়েছে বলো, মাইনাস এল ওয়ান ডিআইডিটি প্লাস এম ওয়ান ডিআই। এম ডিআইডিটি, এম ওয়ান, দুজন ওর জন্য ওর যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, ওর ক্ষেত্রে ওর জন্য মিউচুয়াল ইন্ডাকট্যান্স সেম হয়। তো দুই ক্ষেত্রে কিন্তু এম এর ভ্যালু এমই আছে, বুঝতে পেরেছো? মিউচুয়াল ইন্ডাকট্যান্স ওর জন্য ওখানে যা, এর জন্য এখানেও সেম ভ্যালু। তো মাইনাস এটা হবে এল টু, যেটা ছিল দেখবে দু ক্ষেত্রে এম লেখা হয়েছে। তাহলে এইটা কি হচ্ছে, এর অ্যাক্রসে ই ওয়ান মানে কি, এর অ্যাক্রসে ই ওয়ান, আর ই টু মানে কি, এর অ্যাক্রসে ই টু, দুটো কি সিরিজে আছে, তাই তো? ও, ওটা বেরিয়ে গেছে না? ই ওয়ান মানে কি,
এর দুই এর দু প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজ এত, এর দু প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজ কত, E2। তো দুটো রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকে কি বলেছিলাম আবার বলছি, এই কনসেপ্টটা মনে রাখবে, পরীক্ষা পুরো মনে থাকবে। দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য টু রেজিস্ট্যান্স কত হয়, ওর অ্যাক্রসে যা ভোল্টেজ ভি আর ওয়ান, যদি এর অ্যাক্রসে ভি সাফিক্স আর ওয়ান, আর এর অ্যাক্রসে যদি ভোল্টেজ ভি সাফিক্স আর টু হয়, তাহলে ভোল্টেজ ড্রপ টোটাল তাদেরকে ভি আর ইকুয়াল টু ভি সাফিক্স আর ওয়ান প্লাস ভি সাফিক্স আর টু, টোটাল ভোল্টেজ ড্রপ কি হয়, সিরিজে যোগ হয়। তো এই ক্ষেত্রে টোটাল ভোল্টেজ ড্রপ, এদের দু প্রান্তে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে, ই ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই টু, তাই তো? তাহলে এটা কি দাঁড়াবে দেখো, মাইনাস সাইনগুলো শুধু একসাথে রাখো, মাইনাস অফ এল ওয়ান প্লাস এল টু ডিআই ডিটি প্লাস টু এম ডিআই ডিটি, ইয়েস অর নো? এবার তুমি এটাকে সাজিয়ে লেখো, মাইনাস সাইনটা লেখো, তাহলে কি দাঁড়াবে, এল ওয়ান প্লাস এল টু মাইনাস টু এম ডিআই ডিটি, এখান থেকে পেলে দিস ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান। একটু রিপ্লাই দেয়, বুঝতে পেরেছো? তাহলে ই ওয়ান প্লাস ই টু করি তো তুমি টোটাল ভোল্টেজ পেলে এদের দু প্রান্তে। এবার এল ইকুইভ্যালেন্টের দু প্রান্তে, এবার তার মানে কি, এর এর দু প্রান্ত যদি এটা সত্যি এল ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স হয়, তাহলে এর দু প্রান্ত সেম ভোল্টেজ পাওয়ার কথা, ই ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই টু। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এক্ষেত্রে কত ভোল্টেজ হবে দেখো, যদি ওটা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স হয়, মাইনাস এল ইকুইভ্যালেন্ট ডিআই ডিটি, মাইনাস এল ইকুইভ্যালেন্ট ডিআই ডিটি করলে দাঁড়াবে কত বলো, এবার এটাকে দুই বলো, তো ওয়ান অ্যান্ড টু কম্পেয়ার করে দেখো কত বেরোবে, এল ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু মাইনাস টু এল, ওটা নিচে চলে গেল না স্যার? দুটো সিরিজ কম্বিনেশনের, দুটো ইন্ডাক্টর যদি সিরিজে থাকে তাহলে তাদের কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স এইটা হয় কখন, যদি তাদের কারেন্টগুলো অপোজিট ডিরেকশনে থাকে, ঠিক আছে? তারপরে তাদের ফ্লাক্সগুলো যদি অপোজিট, ম্যাগনেটিক ফিল্ডও তার মানে অপোজিট ডিরেকশনে থাকবে একে অপরের জন্য, সেই কারণে কারেন্ট যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের ভ্যালু এটা হয়। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। এইবার আমি চলে যাচ্ছি প্যারালাল কম্বিনেশনে। দেখো আমি কিন্তু সিলেবাস যতদূর জানি আমি বাদ রাখছি না, এবার তোমাদের কাজ হবে খুব ইমিডিয়েট, আমি প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা টাইম ওই জেনে নাও অরিজিনাল সিলেবাসটা কি, ঠিক আছে? আমিও জানার চেষ্টা করছি, বাট তোমরা একটু দেখো অরিজিনাল সিলেবাসটা কি, স্কুলের স্যার বা কাউকে বলে, যদি সবচেয়ে ভালো বড় যেটা যেটা বাদ গেছে সেটা যদি বলে দেয় যে এই টপিকসগুলো নেই, তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যাবে। আর যদি বলে না অরিজিনাল সিলেবাসটা পেলেও, ওখান থেকেও তুমি ডিসিশন দিতে পারবে। বিকজ মোশনাল ইএমএফটা আছে না নেই সেটা নিয়ে আমি খুব কনফিউজ, ওটা আমি পড়িয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, একটু টাইম লাগবে, ওখানে 45 মিনিট লাগবে মোশনাল ইএমএফটা ঠিকঠাক বোঝাতে, ঠিক আছে? কিন্তু ওটা জেনে রাখা দরকার, ওটাই আর কি, আর কিছু না, যে আছে না নেই। এবার দেখো সেলফ ইন্ডাকটেন্স বলেছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স বলেছে, তনিমা বলে এই যে টপিকসটা পড়ছো এখানে সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স ছাড়া কি অন্য কিছু আছে এই যে পড়ছো এখন? হ্যালো? তাহলে এটা দিয়েই দিতে পারে, তুমি তো বুঝতে পারছো না যে এটা আছে না নেই, ওই জন্য আমি বলছি অরিজিনালটা বার করো বা জিজ্ঞেস করো যে স্যার কি বাদ গেছে সেই লিস্টটা দিন, নাহলে আমরা বুঝতে পারছি না। নেট দেখো, আমি বলে দিচ্ছি নেটেও এবার দুটো ইন্ডাক্টর ধরো প্যারালালে কানেক্টেড আছে, প্যারালালে বলতে কিরকম, ঠিক আছে? এবার তোমাদের সার্কিট হয়তো পুরোপুরি দেয়নি, এইখানে একটা ব্যাটারি লাগিয়ে এল ওয়ান এল টু, এবার যখনই প্যারালাল থাকে তখন একটা জিনিস কি বলতো, একটু যদি মোটামুটি ডিস্টেন্স থাকে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি জিরো হয়। কারণ দেখো যখন দুটো একটু ফিজিক্যালি বোঝো,
দুটো কয়েলকে তুমি এইভাবে লাগাচ্ছ সিরিজে বা কাছাকাছি এইভাবে লাগানো হচ্ছে, তখন কিন্তু দেখো ওর ইন্ডাকট্যান্সটা ওর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ, বুঝতে পারছো ফান্ডামেন্টাল জিনিসটা? এইখানে কারেন্টের জন্য এইখানে মিউচুয়াল ইন্ডাকট্যান্স কখন আসে বলো তো? বেসিক্যালি যদি অন্য কয়েলে কারেন্ট ফ্লো হলে ওর জন্য এই কয়েলের ইন্টারনাল পোর্শনে বা এই কয়েলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বুঝতে পারছো? তাই জন্যই তো মিউচুয়াল ইন্ডাকট্যান্স হয়। ইয়েস আর নো? কারণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলেই ফ্লাক্স হবে, ফ্লাক্স চেঞ্জ হবে, ফলে এর জন্য এই কারেন্ট চেঞ্জের জন্য এখানে ভোল্টেজ হবে। কিন্তু দেখো, তোমরা জানো সলিনয়েডের ক্ষেত্রে একটা কনসেপ্ট কি বলো তো? লং সলিনয়েডের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, এই সলিনয়েডের মধ্যে কারেন্ট গেলে এই পেরিফেরির মধ্যেই মানে এই ডাইমেনশনের মধ্যেই ম্যাগনেটিক ফিল্ডটা লিমিটেড থাকে, সীমাবদ্ধ থাকে, এই পোর্শনে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবে না, তাই তো? এই ওর থিকনেসের মধ্যেই ম্যাগনেটিক ফিল্ডটা সীমা, এইখানে কত দিকে হবে? এদিকে। এটাকে যদি আমি একটু বড় করে আঁকি, দেখবে তোমরা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড বার করতে গিয়ে ওটা করেছো, এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0, তাই না? ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে? এই পোর্শনে, সব এই দিকে সব জায়গায় আছে। বাট এইখানে কি ম্যাগনেটিক ফিল্ড পাবে? এর জন্য 0, এইখানে 0, তাই তো? এই এই রেডিয়াস বরাবর, এই থিকনেস বরাবর পাবে। তো এইখানে সেই ওরা যদি একটু মিনিমাম ডিস্টেন্স রেখে দাও, ওর থিকনেসের থেকে একটু দূরে দূরে রাখো, তাহলে এইখানে কারেন্ট ফ্লো হলে এই পোর্শনে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না, বুঝতেই পারছো? ওর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন জায়গায় হবে? এই রিজিয়নে হবে। এইখানে কারেন্টের জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ তৈরি হবে, তারপরে ফ্লাক্স চেঞ্জ হবে। আর এর জন্য L2 এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ওর কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোথায় তৈরি হবে? এই রিজিয়নের মধ্যে তৈরি হবে। ইয়েস অর নো? বুঝতে পারছো? তার ফলে কি হবে? ওর জন্য এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, ফলে ওর কোনো ইন্ডাকশনও হবে না, ফ্লাক্স চেঞ্জ হবে না, ফলে মিউচুয়াল ইন্ডাকটেন্স এরকম কনস্ট্রাকশনে 0 হবে। কারণ কোনো ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি হচ্ছে না, ওর জন্য এখানে হচ্ছে না, এর জন্য এখানে হচ্ছে না। ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি না হলে ফ্লাক্স চেঞ্জ হবে না, ফলে মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য কোনো ভোল্টেজ তৈরি হবে না। এবার যদি এইটাকে কেউ এরকম করে দেয়, ধরো প্যারালাল আছে, বলে দিচ্ছি প্যারালাল আছে, আর একটাকে এইভাবে তলায় লাগিয়ে দিল, এটাও তো প্যারালাল হলো, হলো কি না? বুঝতে পারছো? ভেতরে একটা ছোট কয়েলটা এইভাবে ঢুকিয়ে দিল, ওর ভেতরে বড় কয়েলটার ভেতরে ছোট কয়েলটা ঢুকিয়ে এইভাবে প্যারালাল লাগিয়ে দিল, ব্যাস। তাহলে এই ক্ষেত্রে তো মিউচুয়াল ইন্ডাকট্যান্স আসবে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এত কমপ্লিকেটেড তোমাদের আসবে না, সেই জন্য একটা ফর্মুলা থাকে, ওটা শুধু মনে রাখবে, বা সময় পেলে তোমাদের বলে দেবো, সেটা আসবে না, ফর্মুলাটা একটু মনে রাখবে, ঠিক আছে? জেনারেলি এটাই ম্যাক্সিমাম আসতে পারে, যে নর্মাল প্যারালালের যে নর্মাল পিকচারটা হয় কি জানো? নর্মাল তোদের মধ্যে ডিস্টেন্স থাকে, দূরে থাকে, ফাঁকা থাকে, ফলে এই পিকচার হচ্ছে নর্মাল। তো এই ক্ষেত্রে কি হবে? লিখে দেবে একটা কনসেপশন, যে এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেটা। এক সেকেন্ড। মিউচুয়াল ইন্ডাকট্যান্স ইজ নেগলিজিবল বিকজ তারা, এই দুটো ইন্ডাক্টর অনেক দূরে আছে, তার ফলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স বিটুইন দ্য টু কয়েলস ইজ নেগলিজিবল। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, তাহলে এবার দেখো সিম্পল, কারেন্টটা যখন যাবে, এখানে যাই ভোল্টেজ দিচ্ছ, কারেন্টটা ধরো টোটাল আই ঢুকছে, কারেন্টটা এখানে গিয়ে প্যারালালে কি হয়? কারেন্টটা ডিভাইড হয়ে যায়, এইখানে কারেন্ট যাবে I1, এইখানে কারেন্ট যাবে I2, তাই তো? ইয়েস অর নো? এটা Yes, sir. রিপ্লাই দেবে। So Yes, for sir. parallel combination, induced EMF across the combination is equal to the induced EMF across each inductance. মানে তাহলে প্যারালালে কি হয় না, প্যারালালে জানো এর অ্যাক্রসে যা ভোল্টেজ হবে, এর অ্যাক্রসেও তার ভোল্টেজ তৈরি হবে। তো এইখানে সেলফ ইন্ডাকটেন্সের জন্য যখন কারেন্ট 0, তখন মানে I1 যখন 0, তখন এখানে ভোল্টেজও তৈরি হবে না। এবার ম্যাগনেটিক ফিল্ড যেই I1 ইকুয়াল টু সাম ভ্যালু হলো, এইটার কথা বলছি, তাহলে এর অ্যাক্রসে I1 ইকুয়াল টু এত হলো, তাহলে I1 যখন 0, B1 ও 0, তাহলে φ1 ও 0। যেই I1 ইকুয়াল টু I1 হলো, B1 এর একটা ভ্যালু পাচ্ছ, তার ফলে φ1 এরও একটা ভ্যালু পাবে। তার মানে দেখতে পাচ্ছ ফাই এর ফ্লাক্সের চেঞ্জ হলো, তার ফলে ওর মধ্যে দিয়ে কারেন্ট 0 থেকে যখন বাড়ছে আস্তে আস্তে, ওর মধ্যে দিয়ে কারেন্ট বাড়লে ফ্লাক্স চেঞ্জ হবে, তার ফলে ওর মধ্যে একটা অপোজিট দিকে ইএমএফ তৈরি হবে। সেই ইএমএফটা কিরকম হবে? সেই ইএমএফ এর ভ্যালুটা কত হবে না জানো? ডিউ টু সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে ঘটনাটা পরিষ্কার। তো ডিউ টু দিস সেলফ ইন্ডাকটেন্স E1 কত হবে? মাইনাস L1 ডিআই ডিটি, ডিআই1 ডিটি। কারণ এখানে কারেন্ট চেঞ্জ কি হচ্ছে? I1 হচ্ছে, কারেন্টটা তো এখানে টোটাল কারেন্টটা
এখানে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2। সিমিলারলি এইখানে সেকেন্ড কয়েলে যদি কারেন্ট চেঞ্জ হয়, দেখতেই পাচ্ছ সেকেন্ড কয়েলে কারেন্ট চেঞ্জ কত হচ্ছে, শুনতে পাচ্ছ তনিমা? হ্যালো? সেকেন্ড কয়েলে কারেন্ট চেঞ্জ কত হচ্ছে, আই ফার্স্টে ছিল, এটা তো ফার্স্ট কয়েল গেল, সেকেন্ড কয়েলে I2 ফার্স্টে 0 ছিল, তারপরে I2 ইকুয়াল টু একটা ভ্যালু হলো। তো ফার্স্টে কত ছিল, I2 যখন 0 ছিল, B2 ও 0 ছিল, তাহলে φ2 ও 0 ছিল। তো I2 যখন ভ্যালু হলো, I2 যখন কারেন্ট যাচ্ছে তখন একটা B2 এর ভ্যালু পাবে, তাহলে φ2 এর একটা ভ্যালু পাবে। তারপরে দেখতে পাচ্ছ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হলে একটা ভোল্টেজ তৈরি হবে। তো এখানে দুটো ওর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য ওর ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফলে ওখানে যে অপোজিশন একটা ভোল্টেজ তৈরি হবে, সেটা কত, E2 ইকুয়াল টু মাইনাস L2 di2 dt, কারণ ওখানে কারেন্টটা I2 হচ্ছে। ইয়েস অর নো? তাহলে এখানে দেখো E1 বাই L1 কত দাঁড়াচ্ছে, মাইনাস di1 dt, আর E2 বাই L2 ইকুয়াল টু মাইনাস di2 dt। তুমি রিপ্লাই দেবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার আরেকটা এখানে কার্চফস ল, এটা লিখে রাখো। এবার কার্চফস ল যদি এই পয়েন্টে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করো, কার্চফস কারেন্ট ল, এইখানে এই জাংশনে কোন কারেন্টটা ঢুকছে, I কারেন্ট ঢুকছে, আর কে বেরিয়ে যাচ্ছে, এই I কারেন্টটা ঢুকছে, আর কে বেরিয়ে যাচ্ছে, I1 বেরিয়ে যাচ্ছে, I2 বেরিয়ে যাচ্ছে। তো যে ঢুকছে সেটাকে যদি পজিটিভ ধরো, তাহলে কি হবে, I পজিটিভ, কার্চফস কারেন্ট ল, এখানে নাম দাও A। এইভাবে যদি কার্চফস কারেন্টটা লেখো, পরীক্ষা খুব ভালো নাম্বারও দেবে, কারণ তোমার তখনই দেখবে তোমার সাথে আরেকজনের খাতার আরেকজনের নাম্বার কমে যাবে। কারণ এই জিনিসগুলো কেউ ফলো করে না, এই যে I এর সাথে I1 I2 কি রিলেশন, সেটা কিভাবে ডিরাইভ করছো, তুমি হুট করে লিখে দিতে পারো আচমকা যে I ইকুয়াল টু I1 প্লাস I2, কিন্তু এটা কোত্থেকে লিখছো, কেন লিখছো, এর যদি ডেসক্রিপশন দিয়ে দাও ঠিকঠাক প্রপারলি, তোমার নাম্বারটা অটোমেটিক ওয়েটেজ ক্যারি করে যাবে, এবং তার এফেক্ট দেখবে তোমার অন্য কোশ্চেনেও তুমি যা লিখেছো অন্যের থেকে তোমার খাতাটা ভালো নজরে দেখবে। তো অ্যাকিউরেটলি যদি করতে চাও, এখানে কি দেখছো, আইটা ঢুকছে, তাই তো, আর তারপরে ডিভাইড হয়ে যাচ্ছে। কার্চফস কারেন্ট ল কি বলে, তুমি যে কোনো জিনিস ধরতে পারো, যেই কারেন্ট তুমি লিখে দেবে লেট, যেই কারেন্টগুলো জাংশনে ঢুকছে সেটাকে যদি পজিটিভ নিই, তাহলে যেগুলো জাংশন লিভ করছে সেগুলো নেগেটিভ হবে। তাহলে এখানে এই পয়েন্টে কার্চফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে কি হবে, প্লাস I মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। তার ফলে কি হচ্ছে, I ইকুয়াল টু I1 প্লাস I2। বুঝতে পারছো? ইয়েস অর নো? তাহলে এক্ষেত্রে di dt দুই দিকে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টাইম কত হবে, সিম্পল ডিফারেন্সিয়েট di1 dt প্লাস di2 dt। এটা এই ইকুয়েশনটার এই কম্বিনেশনের এটার 1 নম্বর নাম দাও, এটা 2 নম্বর নাম দাও, এটা 3 নম্বর নাম দাও। লেখা হয়েছে, একটু রিপ্লাই দেবে। আচ্ছা, জাস্ট এ মিনিট। তনিমা ক্লিয়ার? এইবার হ্যালো, এইবার এই কম্বিনেশনটাকে তুমি কি বলছো, ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স বার করতে চাইছো, তাই তো? তো ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স মানে কি, এই কম্বিনেশনটাকে একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দেবে, সেই ক্ষেত্রে যদি সেম ভোল্টেজ সেম কারেন্ট পাও, তাহলেই সেটা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর হবে। এর জন্য তো সেইটার ফর্মুলা এখানে আমি এগুলো এবার মুছে দিচ্ছি সাইডের গুলো। তাহলে পিকচারটা কি হবে, একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দিলে সেটা এল ইকুইভ্যালেন্ট, তাই তো, এখানে ভোল্টেজ দিলে। তাহলে এই ক্ষেত্রে যদি সেম ভোল্টেজ তৈরি হয়, সেম ইএমএফ এবং সেম কারেন্ট রেট চেঞ্জ হয়, তাহলে তুমি পাবে এই ক্ষেত্রেও এটাকে তাহলে এল ইকুইভ্যালেন্ট বলে। তাহলে এই ক্ষেত্রে এর দু প্রান্তে ধরো ভোল্টেজ তৈরি হচ্ছে ই, ঠিক আছে, এবং কারেন্টটাও কি হতে হবে, সেম হতে হবে। দ্যাট ইজ, দেখো এখানে টোটাল কারেন্ট কত, ডিআই আই ছিল, তো এই ক্ষেত্রে টোটাল কি বললাম, ইকুইভ্যালেন্ট মানে কি, সব কিছু সেম থাকতে হবে, কারেন্ট ভোল্টেজ সেম। তো এই ক্ষেত্রে কারেন্টটাই দেখতে পাচ্ছ, টোটাল কারেন্ট এখানে আই ছিল, তো আইটা সেম থাকতে হবে, দিস শুড বি সেম। তাহলে ইকুইভ্যালেন্ট এর ফর্মুলা অনুযায়ী ই ইকুয়াল টু কত হবে,
ইকুয়াল টু মাইনাস এল ইকুইভ্যালেন্ট ডিআই ডিটি। এইবার দেখবে স্টেপটা ফলো করবে কিভাবে আমি এগোচ্ছি। এখানে কিন্তু সবাই মাথা গুলি যায়, প্রমাণটা করতে পারে না, প্রুফটা করতে পারে না এক্সামে। মাইনাস এল ইকুইভ্যালেন্ট লিখলে ডিআইডিটি এখান থেকে লিখে দাও। ডিআইডিটি কি এখানে কি পেয়েছো? ডিআই ওয়ান ডিটি প্লাস ডিআই টু ডিটি, ব্যাস, ফ্রম ইকুয়েশন 3 ডিআই ওয়ান ডিটি প্লাস কি DI to DT. ডিআই টু ডিটি। এইবার ই বাই এল ইকুইভ্যালেন্ট করে দাও, ই বাই এল ইকুইভ্যালেন্ট করে দাও। মাইনাস কি দাঁড়াবে? ডিআই ওয়ান ডিটি Minus DI to DT. এবার ই বাই এল ইকুইভ্যালেন্ট থাক এরকম, ডিআই ওয়ান ডিটির জায়গায় ই ওয়ান বাই ই ওয়ান এল ওয়ান, এটার জায়গায় ই টু বাই এল টু। পয়েন্ট টু বি নোটেড, যখন প্যারালালে থাকে দুটো জিনিস, আমি কি বলেছি এবারই দেখবে এই কনসেপ্টটা বুঝতে পারো, এটা ইচ্ছা করেই করেছে তোমরা বুঝতে পারো ডিফারেন্সটা। যখন দুটো জিনিস প্যারালালে থাকে তাদের মধ্যে ভোল্টেজও কি হয়? সেম হয়। ইয়েস অর নো? তার ফলে হ্যাঁ। এ আর এ প্যারালালে আছে, তো ওর ক্ষেত্রেও যা ভোল্টেজ যদি ই ওয়ান যা হয়, যদি যদি ই টু হয়, দ্যাট মিনস ই ওয়ান মাস্ট বি ইকুয়াল টু ই টু। ওরা প্যারালালে আছে। এবং আমি কি বলেছি, ওই যে আগের থেকে বলে আসছি, ইকুইভ্যালেন্ট দিয়ে দুটো রেজিস্ট্যান্স ধরো আছে, রিপ্লেস করে দিলে একটা রেজিস্ট্যান্স দিয়ে। অনেকগুলো কম্বিনেশন অফ ইন্ডাক্টর আছে, একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দিই। তো রিপ্লেস করার মানে কি, যেই জিনিসটা বসাচ্ছ সেও যেন সেম, এই ক্ষেত্রে যা কারেন্ট ছিল যা ভোল্টেজ ছিল ও যেন সেম কারেন্ট এবং সেম ভোল্টেজ দেয়, তাই তো? তো এই ক্ষেত্রে ই ওয়ান ইকুয়াল টু ই টু, ওইখানে ভোল্টেজ কত ছিল? ই ওয়ান, আর এক্ষেত্রে ই টু, দুটোই সেম হতে হবে। সো দ্যাট শুড বি ইকুয়াল টু ই। এটা কমন, মানে ই ওয়ান ইকুয়াল টু ই টু ইকুয়াল টু ই, মানে ওদের ভ্যালুটা ই। বুঝতে পারছো তো? ইয়েস অর নো? ওর যে ই ওয়ান আর ই টু ইকুয়াল টু ই, তাহলে মানে ই ওয়ান ইকুয়াল টু যদি ই না হতে পারে, এবার আমি এটাকে রিডিউস করে দিচ্ছি, এবার ডেরিভেশনটা সোজা করে দিচ্ছি। তাহলে ই ওয়ান ইকুয়াল টু ই টু ইকুয়াল টু ই হলে কি, এটা ই লিখে দাও। স্যার ব্যাটারি সেভারটা আসছে বলতে। ওকে, দেখো ই ওয়ান ইকুয়াল টু ই টু ইকুয়াল টু ই, যদি প্যারালালে সেম ভোল্টেজ হয়, ই ই ই ই সব ই থাকলো। ক্লিয়ার? আর কি, হ্যাঁ। এবার তুমি এটাকে একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দিছো, তার মানে এই ক্ষেত্রেও কি রুলস ফলো করতে হবে? ওর ক্ষেত্রে যা কারেন্ট ছিল আই সেটা হতে হবে, এবং ওর কম্বিনেশনের অ্যাক্রসে যে ভোল্টেজ ছিল ওর ক্ষেত্রেও সেম ভোল্টেজ হতে হবে। এই কম্বিনেশনের অ্যাক্রসে ভোল্টেজ কত ছিল? ই ছিল, তাই এই ক্ষেত্রেও ই আছে। তাহলে বোঝা গেল এল ইকুইভ্যালেন্টের সমস্ত কন্ডিশন ফুলফিল হয়ে গেল, কারেন্টও সেম আছে, ভোল্টেজও সেম আছে। তাহলে তুমি এবার এগিয়ে যাও, তাহলে এটা কি হবে? ই বাই এল ওয়ান, ই বাই এল টু। ক্লিয়ার? তাহলে ওয়ান বাই এল ইকুইভ্যালেন্ট কত দাঁড়াচ্ছে? ওয়ান বাই এল ওয়ান প্লাস ওয়ান বাই এল টু। তাহলে এবার এখান থেকে এটাকে সিম্পলিফাই করো, এল ইকুইভ্যালেন্ট দেখবে দাঁড়াবে এল ওয়ান এল টু বাই এল ওয়ান প্লাস এল টু। ক্লিয়ার? বোঝা গেছে? আপাতত এটুকুই থাক, এবার এইগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই যে সিরিজের দুটো হয় মাথায় রাখবে, সিরিজের দুটো, প্যারালালের দুটো। আর যদি মিউচুয়াল ইন্ডাকটেন্সে কনসিডারেশনে নেওয়া হয় তাহলে কি হয় সেটা আমি পরে বলে দেবো। যদি ফর্মুলাটা একটু লিখে রেখে দেবো, ফর্মুলাটা এটা লেখা হয়ে গেছে পুরোটা, একটু বলবে। ওকে, না যদি মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কনসিডারেশনে না হয়, মানে ওটা ভ্যালুটা জিরো, যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স প্যারালালে একটা ভ্যালু থাকে, যেমন বললাম একটা উদাহরণ দিয়ে, এরকম কয়েল আছে, ওর ভেতরে এই কয়েলটাকেই এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, এইভাবে ধরো দিয়েছে প্যারালালে, তাহলে এই ক্ষেত্রে ওর মিউচুয়াল টোটাল তোমার এল ইকুইভ্যালেন্স কত হবে? ওপরটা এল ওয়ান, এটা এল টু, তাহলে এই ক্ষেত্রে তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু আছে। ফর্মুলাটা জাস্ট লিখে রাখছি, এল ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা হচ্ছে এল ওয়ান এল টু। তোমার নর্মাল যখন মিউচুয়াল ইন্ডাকটেন্স ছিল না, কত বেরিয়েছিল বলো তো প্যারালালে? এল ওয়ান এল টু বাই এল ওয়ান প্লাস এল টু। এই ক্ষেত্রে যখন মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকবে সেটা আগে লিখে নেবে, এটা আগে লিখে নেবে, বুদ্ধিটা দেখো। ক্লিয়ার?
তারপরে এইখানে একটা জিনিস জুড়ে দেবে, মাইনাস এম স্কোয়ার, এইখানে প্লাস মাইনাস এম। বোঝা গেছে? এটা যখন এমটা কনসিডারেশনে আসবে, এই ইকুয়েশনে এম ইকুয়াল টু 0 বসিয়ে দাও, দেখবে এটা এটা এসে যাচ্ছে। এম 0 হলে কি 0 0, এটাই আসছে। এম ইকুয়াল টু 0 হলে এটাই হচ্ছে। এবার এই ডেরিভেশনটা দেবে না, এই ডেরিভেশনটা দেবে না। যদি দেয় আমি সময় পেলে তোমাদের করিয়ে দেবো, এইটুকু একটা ফাঁকে যদি সময় পাই আমি করিয়ে দেবো। ঠিক আছে, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, একটু লাইনে থাকো, দাঁড়াও।